স্যার ম্যাডামদের তো আমার প্রণাম। আজকে এই মঞ্চে আমি সুযোগ পাওয়ার জন্য ওনাদেরকে আমার অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। তাছাড়াও এখানে এমন অনেক বসে আছে যারা আমাকে অনেক সাহায্য করেছে, তার মধ্যে তো আমি সুদীপকে দেখতেই পাচ্ছি। সুদীপদা, আমি ম্যানাস্ক্রিপ্টের কাজ হাতে কলমে যাকে করা, আমি সুদীপদার সাথে বেশ অনেক দিন ধরে করেছি, সেটা আমার একটা বড় পাওয়া। এবং সেই জার্নিটা যে আজকের দিনটাকেও আমার মনে করাচ্ছে, ওকে দেখতে পেয়েও আমার খুব ভালো লাগছে। এবং আমার স্টুডেন্টদেরকেও দেখতে পাচ্ছি, ওদেরকেও মানে ওদের উপস্থিতিটা কিন্তু আমার কাছে একটা বড় ব্যাপার। সাথে সাথে তোমাদেরকে যে নতুন করে চিনবো, এটাও আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার। আচ্ছা, আমার টপিক তো স্যার বললেন জীর্ণোদ্ধার, তো আমি চেষ্টা করছি কিছু বলার। এখানে তার আগে কিছু কথা বলে নিই। যেটা পুরাতন, কবি কি বলছেন যে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, তাই তো বলছে। কিন্তু আমি তো এর বিপরীত সুরে কথা বলবো এখন। ভেসে যেতে না দেওয়াটার থেকেই আমার শুরু, মানে আমি কেন জীর্ণটাকে ধরে রাখবো। এখন আমি শুধুমাত্র জীর্ণ হিসাবে তো ধরছি না, এখানে পুরাতন, যেটা আমি যদি জীর্ণটাকে ট্রান্সলেট করতে চাই, হোয়াট এভার ইজ র্যাগড, হোয়াট এভার ইজ ওয়ার্ন আউট, তাই না? তাহলে এটাকে ধরে রাখার অনেক সময় মনে হয় যাবতীয় যা কিছু জীর্ণ আছে যাক ফেলে দিই, এগুলোকে বাড়িতে রেখে আর আমার বোঝা বাড়াবো না। কিন্তু আমাদের মেমোরির ক্ষেত্রে আগেকার দিনে তো আমরা ফটোগ্রাফস দেখতাম, দিনের পর দিন, অনেক দিন বাদে পাতা উল্টাতাম আর দেখতাম, বাহ বেশ লাগছে তো আমাকে। আমিটা থেকে শুরু করছি, কারণ পুরাতনকে সেটা যতই জীর্ণ হয়ে যাক, সেটাকে আঁকড়ে ধরে রাখার তাগিদ কিন্তু আমাদের মধ্যে কোথাও না কোথাও আছে। এবং বিশেষ করে আমিটাকে ঘিরে কিন্তু অনেক বেশি আছে। আমাদের মোবাইলের গ্যালারিতে সেটা অনেক প্রমাণ। আগে আমি কি ছিলাম, হ্যাঁ, সেই গ্যালারির পুরনো ফটোগুলো যখন আবার করে ফিরে আসে, একটা রিভিউ দেয় যে এই এত সালে তোমরা এত কিছু দেখতে পাচ্ছ, এই তুমি এরকম ছিলে, এই তোমার ওল্ড মেমোরিজ। কি ভালো লাগে না? তার মানে সত্যিই কি আমরা সব কিছু পুরাতনকে যেতে দিতে চাই, নাকি সেটাকে রিকল করার মাধ্যমে নতুন করে বাঁচি? এই যে আমরা মেমোরিজগুলোকে যেভাবে আমরা আদর করি, যত্ন করি এবং তাকে বাঁচিয়ে রাখি, সেরকম আমাদের যে ভারতের হেরিটেজ আছে, সেই হেরিটেজকে বাঁচিয়ে রাখার দায়ও কিন্তু আমাদের। কেন? আমি যদি পুরনোকে না জানি, আমার পুরনো আমিটাকে না জানি, যেমন সেটা আমাকে অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে এগোতে সাহায্য করে, তেমনি আমাদের দেশের ক্ষেত্রেও সে ব্যাপারটা লাগু হবে নিশ্চয়ই। আমি যদি পুরনোটাকে না জানি, আমার ইতিহাসটাকে না জানি, যেটার অভিজ্ঞতা লব্ধ ফল আমাকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাহলে কিন্তু নইলে কিন্তু আমি এগোতে পারবো না। যেমন কোনো কিছু ক্ষেত্রে, কোনো স্থাপত্যের ক্ষেত্রে কোন মেটেরিয়াল ইউজ হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম ওটা হয়তো 500 বছর যাবে, কিন্তু গেল না। তার তো কিছু কারণ থাকবে, গেল না। তাহলে আমি সেটাকে যাতে আমার ওরকমটাই না থাকে, আমি তার থেকে আরও ভালো মেটেরিয়াল দিয়ে করতে চেষ্টা করব। আমাদের বাড়ি তৈরির ক্ষেত্রেও এখন দেখা যায়, আগে ইট তৈরি হতো, এখন সিমেন্ট ব্লক দিয়ে হচ্ছে। আস্তে আস্তে যে কোনো কিছুরই আমরা দেখি ইম্প্রোভাইজ হয়। সবসময় যে সেটা টেকসই হয় তা কিন্তু নয়, বিজনেসের কারণে ওটা ইউজ করা হয়। তো আমি সেই সমস্ত যুক্তিতর্কে যাচ্ছি না। তো জীর্ণ যা কিছু, সেটা কিন্তু আমাদের মধ্যে শুধুমাত্র খারাপ লাগা দেয় না, তার মধ্যে একটা স্যাডেন্ড বিউটি আছে। সেই বিউটিটাকে রিলিজ করা এবং সেটাকে থেকে যে অভিজ্ঞতা আমরা পাচ্ছি, সেটাকে নিয়ে এগিয়ে চলাই কিন্তু আমাদের লক্ষ্য। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাডাম জীর্ণোদ্ধার কথাটাই কেন রাখলেন? এই যে আমি লিখেছিলাম, স্যার যখন আমাকে বিষয় জানাতে বলে বেসিক কনসেপ্ট অফ জীর্ণোদ্ধার, আমি কিন্তু জীর্ণোদ্ধার কথাটাকে কোনোভাবে ট্রান্সলেট করিনি। কেন করিনি সেই কারণগুলো আমি বলবো। তা এখানে আমি দুটো শব্দ আছে, কি একটা হচ্ছে জীর্ণ আর একটা হচ্ছে উদ্ধার। এখন এই জীর্ণ শব্দটার মধ্যে যদি আমি ধাতুপাঠ দেখি, বলছে দৃ বয় হানু, অর্থাৎ কালের নিয়মে যে কোনো কিছু হানি ঘটে এবং সেটা ওর্ন আউট হয়ে যায়। তার মানে কোনো কিছু জীর্ণ হওয়ার পেছনে বড় ফ্যাক্টর একটা কি? ভেরি গুড, সময়। শুধুই কি সময়? সেইটা যখন আমি খুঁজতে গেছি আমার গবেষণার কাজে জীর্ণোদ্ধার নিয়ে, তো সেটা যখন খুঁজতে গেছি তখন দেখছি জীর্ণোদ্ধার বিধিতে বলছে শুধুমাত্র কিন্তু সময়কে ফ্যাক্টরই, সময়ের পেছনে আরও অনেক অনেক কারণ আছে, যে সময়ের সাথে সাথে এগুলো এগোচ্ছে এবং এগুলো ফ্যাক্টর।
কিন্তু শুধুই কিন্তু জীর্ণ কথার মাধ্যমে সময়ের সাথে সাথে যেটা ওন আউট হয়ে গেছে, ডিকেড হয়ে গেছে বা ডিস্ট্রয়েড হয়ে গেছে, সেটাকেই শুধুমাত্র জীর্ণ বলে ধরছে না। তাহলে আমি আগে জীর্ণ কথাটাকে আমি কীভাবে পাচ্ছি সেইটা আমি বলি। যেমন ভগ্ন, ব্রোকেন, লক্ষ্মজ্ঝিতং, তারপর হচ্ছে স্থূল, যেটা নাকি ব্লান্ট, অর্থাৎ বায়ু প্রবাহের ফলে যখন আমরা কোনো কেভে যাই বা কোনো কিছু দেখি, সঙ্গে কাজগুলোকে আস্তে আস্তে ক্ষয় পেতে দেখি, ভোঁতা হয়ে গেছে, সেই শার্প ব্যাপারটা নেই, সেটাকে বলা হয় হচ্ছে স্থূল। বজ্রাহত, যেটা নাকি মানে থান্ডারবোল্ট স্ট্রিকেন হয়ে গেছে, বাজ পড়ে গেছে, সেখানটা নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা। তাহলে সম্পুট মানে হচ্ছে ক্র্যাকড, সম্পুট হচ্ছে ক্র্যাকড। আর স্ফুটং সেটা হচ্ছে ড্যামেজড। তাছাড়াও পাচ্ছি হচ্ছে সুস্থিতং, দুস্থিতং, চাণ্ডাল স্পৃশ্যং। তোমরা কথাগুলোর মধ্যে যদি একটু ফোকাস করো, আমাকে কেউ বলতে পারবে যে এর মধ্যে কোনটা, আমি একটু শ্লোকটা বলছি, একটু মন দিয়ে শোনো, কেউ কি বলতে পারো যে এটার মধ্যে কোনটা টাইমটা ফ্যাক্টর হচ্ছে না? বলতে চাও? একটু শোনো, তাহলে যদি বলতে পারো তাহলে ভালো লাগবে। বলছে, আমি আস্তে আস্তে বলছি, বলছে জীর্ণোদ্ধার বিধিং, এটা হয়শীর্ষ পঞ্চরাত্র থেকে আমি শ্লোকটা বলছি। জীর্ণোদ্ধার বিধিং কৃৎস্নং সংক্ষেপাৎ কথায়ামি তে। আমি সংক্ষেপে এখন জীর্ণোদ্ধার বিধি বর্ণনা করব। চলিত, বোঝা যাচ্ছে তো? চলিত, উৎপাটিত, অর্চা কেনচিৎ পাপ কর্মণা। কি বললাম? জীর্ণোদ্ধার বিধিতে কি বলছে? চলিত, উৎপাটিত, হিটা বাদ দিলাম, অর্চা কেনচিৎ পাপ কর্মণা 3 নম্বর ফ্যাক্টর, চাণ্ডালামাদ্য সংস্পর্শ, দূষিতা বহ্নিনা চজা। তাহলে এটার মধ্যে কোন ফ্যাক্টরটা সময়ের বেড়াজালের মধ্যে নেই একটু কেউ বলতে পারো? আবার বলছি, চলিত হতে পারে, জিনিসটা উৎপাটিত হতে পারে, কেনচিৎ পাপ কর্মণা অর্চা হতে পারে, চাণ্ডালামাদ্য সংস্পর্শ হতে পারে, দূষিতা হতে পারে, বহ্নিনা দ্বারা হতে পারে। তাহলে এর মধ্যে কোন ফ্যাক্টরটা তোমাদের মনে হচ্ছে যে সেটা শুধুমাত্র সময় গেলেই হয়, সময়ের ব্যবধান সেটাতে নাও থাকতে পারে, কিন্তু সেটাকে আমি বহ্নিনা, হ্যাঁ হতে পারে। আর আগুনটা যদি সঙ্গে সঙ্গে লাগে, সেই জিনিসটা ধ্বংস হয়ে যায়, তাহলে অবশ্যই তখনও কিন্তু সেটাকে আমরা জীর্ণ বলেই গণনা করব, এবং তার মধ্যে কিন্তু একটা অনন্ত বিশাল একটা সময়ের যে ব্যবধান আছে তা কিন্তু নয়। তার মানে শুধুমাত্র যে জীর্ণ পুরাতনকে বোঝায় তা কিন্তু নয়। তাহলে এখানে পাপকর্ম না কেনচিৎ অর্চা, হয়তো অধিকারী নয় সেটাকে স্পর্শ করার, যেটা খুব দুঃখজনক হলেও আমরা শাস্ত্রে পেয়ে থাকি, কিন্তু অধিকারী নয় স্পর্শ করার এমন কেউ যদি সেটা স্পর্শ করে দেয়, তাহলেও কিন্তু তাকে এখানে জীর্ণোদ্ধার বিধিতে আমরা জীর্ণ বলে দেখছি, তাই নয় কি? এখানে এইটা ঘটতে কি বেশি সময় লাগে? সেটা তো তৎক্ষণাৎ হতে পারে। আরেকটা দুটো শব্দ পাচ্ছি, সুস্থিতং দুস্থিতং বাপি। এটা আমি বলিনি, এই জায়গাটায় আমরা দেখব যে বলছে যে সুস্থিতং দুস্থিতং বাপি, এটা আগমশাস্ত্রে আছে। শিবলিঙ্গং ন চালয়েত শতেন স্থাপয়েত লিঙ্গং সহস্রেণ তু চালয়েত। সুস্থিতং দুস্থিতং বলতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে যেটা যেখানে আছে সেই জায়গাটা পারফেক্ট, ওটার জন্য সুস্থিত কথাটা বলতে তাই বোঝায়। আবার দুস্থিত বলতে যেটা ওখানে হওয়ার কথা নয় কিন্তু সেখানে কনসেন্ট্রেটেড হয়েছে। কিন্তু ঠিক তার উল্টো বলছে, এই যে সুস্থিত বলছে প্লেসটা ড্যামেজড, জায়গাটায় ওটা হওয়ার কথা নয়, কিন্তু বাট প্রপারলি ওয়ারশিপড অ্যান্ড টেকেন কেয়ার অফ, সেটা সঠিকভাবে পূজিত হচ্ছে, তার যত্ন করা হচ্ছে, সেইটাকে কিন্তু আমি বলবো সুস্থিত, নাকি তার প্লেসমেন্টের ওপরে, প্রপার প্লেসমেন্টের ওপরে তাকে সুস্থিত বলবো। বোঝা যাচ্ছে? আর দুস্থিত কি? যেটা রাইটলি প্লেসড,
রাইটলি পজিশনটা সে নিয়েছে, কিন্তু সেখানে সে তার মর্যাদাটা পাচ্ছে না। দেখো, আমরা কিন্তু এটা নিজেদের সাথেই মেলাতে পারি অনেকভাবে, যে আমি হয়তো আছি, কিন্তু আমি যেখানে আছি আমি সেখানটা থেকে খুশি নই, তাহলে সেটা কিন্তু আমার সুস্থিত নয়, সেটা কিন্তু দুস্থিত। খুব নিজেদেরকে দিয়ে ভাবলে কিন্তু আমরা সেই ফিলটা করতে পারি। আর সুস্থিত, আমি হয়তো আমার এখানে থাকার কথা নয়, আমি আছি, কিন্তু আমি আমার সেই যোগ্য সম্মানটা পাচ্ছি, আমার ফিল গুড ব্যাপারটা আছে, তখন কিন্তু আমি নিজেকে মনে করব সেটা হচ্ছে সুস্থিত। ঠিক কি না? আচ্ছা, এরপরে আমি যেটা বললাম, তাহলে বয়হানু, যেটা কালের গতিতে যেটা ক্ষয় হয়, সেটাকে যেমন জীর্ণকথার মাধ্যমে আমরা পাই, তাছাড়াও আমরা দেখছি যে যদি কোনো সেটাকে দূষিত বলা ধরা হচ্ছে, যেখানে সেই দূষিত কথাটাকে ডিফাইন করছে চণ্ডালম সংস্পর্শ। চণ্ডালদের দ্বারা স্পৃশ্য হলে বা প্রপারলি ওয়ার্শিপড না হলে, তারপরে তোমরা যদি সেটা যদি সঙ্গে সঙ্গে বজ্রাহত হয়ে যায়, বা ঠিকঠাক দিং মুরং, ঠিক দিকে মুখ করে রাখা না হয়, যেটা আমাদের আইডলগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তা সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে জীর্ণ বলে ধরব। ঠিক আছে? আচ্ছা, এবার এই জীর্ণ হওয়ার তো কিছু ফ্যাক্টরস আছে। সেই ফ্যাক্টরসগুলো কি হতে পারে? হতে পারে প্রাকৃতিক, হতে পারে বা মনুষ্যকৃত। তার মানে আমরা কিন্তু কোনো কিছুর জীর্ণ হওয়াটাকে আটকাতে পারি না, আমরা সেটাকে ত্বরান্বিত না করতে পারি, আমরা শুধুমাত্র মন্দীভূত করতে পারি। জীর্ণ হওয়াটাকে আমরা তো স্লো করে দিতে পারি, যে না, আমরা এতটাই যত্ন করব যাতে এর জীর্ণতাটা তাড়াতাড়ি না আসে। সেটা আমাদের শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লিকেবল। তাহলে এই যে প্রাকৃতিক কিছু আছে, কারণ আছে, এবং হিউম্যান মেড কিছু কারণ আছে। কেউ আগুন লাগিয়ে দিল, সেটা চুরি হয়ে গেল, সেটা কেউ ওখান থেকে তুলে নিয়ে গিয়ে মূর্তিটাকে স্থানান্তরিত করে দিল, এগুলো কিন্তু দূষিত হিসেবে গণ্য হবে, এবং যেটাকে আমরা নামান্তরে জীর্ণ বলে জানছি। আর এই ন্যাচারাল ফ্যাক্টরসগুলোকেও অনেক সময় দেখি কিছু কিছু এজেন্টস দ্বারা কিন্তু এটা আরও করে র্যাপিডলি ঘটতে থাকে, যেমন কিছু থার্মাল এজেন্টস, কেমিক্যাল এজেন্টস, ব্যাকটেরিয়াল এজেন্টস, মানে কোন মেটেরিয়ালের ওপরে কীরকমভাবে সেটা এফেক্ট করবে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। কোনো কিছুতে ময়েশ্চার পড়ে যাচ্ছে, জং পড়ে যাচ্ছে, আমরা হয়তো ভাবিনি যে এই জায়গায় ক্লাইমেট চেঞ্জের কারণে এই জায়গাটার ক্লাইমেট এরকম হয়েছে এবং সেখানে ময়েশ্চার পড়ছে, যেটা নাকি আমাদের এই মূর্তিটাকে নষ্ট করে দিচ্ছে। শিবলিঙ্গ আমরা কখনো কি খুব বেশি কাঠের তো দেখেছি? কাঠের শিবলিঙ্গ, পাথরেরই বেশি দেখেছি। শিবের মাথায় জল পড়ছে, তো কাঠের যদি তোর তো নিরন্তর জল পড়ার কারণে কাঠটা পচে যেত। মানে আমি অত যুক্তি বুদ্ধি দিয়ে, মানে শাস্ত্র দিয়ে ভেবে না দেখলে, খুব সাধারণভাবে সাধারণ দৃষ্টিতে বলছি, তাহলে কিন্তু সেটা পচে যেত। এবং সেক্ষেত্রে আমি তো কোনো উদাহরণ পাচ্ছি না যে কাঠ দিয়ে তৈরি হয়েছে শিবলিঙ্গ, বেশিরভাগই প্রস্তর দিয়েই শিবলিঙ্গকে পেতে দেখি। এবং মজার ব্যাপার হলো, এই সমস্ত এজেন্টরা যে এক একটা উপাদানের ওপরে, উপকরণের ওপরে যেটা দিয়ে তৈরি হচ্ছে, সেই মেটেরিয়ালের উপরে এক এক রকম এফেক্ট করে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি কিছু মূর্তি বিজ্ঞান বা স্থাপত্য এসবের দিকে নজর দিই, তাহলে আমরা দেখতে পেরেও তাতে কীরকমভাবে মেটেরিয়ালগুলো প্রযুক্ত হচ্ছে। এবার আর একটা ব্যাপার আসি, যেহেতু এখানে ফ্যাক্টরস অফ জীর্ণোদ্ধার নিয়ে কথা বলছি, আমি যদি জীর্ণটাকে বলি যে ডিকেড বলতে পারি, কেন আমি শুধু জীর্ণ কথাটাকে জীর্ণ হিসাবেই রাখলাম? আমি যদি বলি কোনো কিছু ডিকেড হয়ে গেছে, বা কোনো কিছু ইরোশন হয়েছে, তাহলে বা কোনো কিছু ডিগ্রেডেশন হয়েছে, বা পুরোপুরি ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, এই কথাগুলো অ্যাপ্লাই করার মধ্যে সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে, তাই না? কোনো একটা একক শব্দ দিয়ে কিন্তু আমি তাকে বোঝাতে পারছি না। কারো কিছু বলার থাকলে বলবেন। ডিকেড, ইরোশন, ডিগ্রেডেশন, ডিস্ট্রাকশন। যেটা ডিস্ট্রাক্টেড, সেটার ক্ষেত্রে আমরা বুঝি যে ইট ক্যানট বি রিপেয়ার্ড, এটাকে কিন্তু আমি আর রিপেয়ার করতে পারবো না।
ডিগ্রেডেশন কথাটা যখন অ্যাপ্লাই করব তখন আমাকে বুঝতে হবে এটার পেছনের কারণটা হচ্ছে কোনো মনুষ্যকৃত, তার জন্যে ওটা ডিগ্রেডেড হয়েছে, এটা হওয়ার কথা না, বাট এটা ডিগ্রেডেড হয়েছে। ইরোশন বলতে আমরা ন্যাচারাল কজকে বুঝব, মানে কোনো সেটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, মানে অগ্নি হতে পারে, তারপরে বায়ুর ক্ষয়কাজ হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইরোশন কথাটাকে বলবো। আর যদি বলি ডিকেড, কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল রিয়াকশনের কারণে যদি কোনো কিছুর পরিবর্তন হয় যেটা তার লংজিভিটিটাকে কমিয়ে দেয়, সেটাকে আমরা বললো ডিকে হয়ে যাওয়া। আর যখনই ওই ওয়ার্ন আউট, র্যাগড এই কথাগুলো বলবো তখন কিন্তু ওই সময় ফ্যাক্টরটা চলে আসছে, ঠিক কি না? বোঝা গেছে? তাহলে আমি এই কারণেই কিন্তু জীর্ণ, এবার উদ্ধারের প্রসঙ্গেও পরে আসছি, জীর্ণ কথাটাকে কিন্তু আলাদাভাবে আমি ট্রান্সলেট করতে চেষ্টা করিনি, আর চেষ্টা করলেও ঠিকভাবে করে উঠতে পারিনি। এই ফ্যাক্টরগুলোর জন্যই চিন্তাটা আমার এটাই ছিল। আচ্ছা, এরপরে আর একটা কথা আছে, উদ্ধার। উদ্ধারের মধ্যে আমরা যেটা দেখি, অগ্নিপুরাণ বা কুর্মপুরাণ, বিভিন্ন পুরাণগুলোকে যদি দেখি, আমি যদি শুধু অগ্নিপুরাণটাকে দেখি, যে উদ্ধারকে কিন্তু 4টে ক্যাটাগরিতে অগ্নিপুরাণ বলছে। ওখানে একটা চ্যাপ্টার আছে জীর্ণোদ্ধার কথনম। সেখানে উদ্ধারের মধ্যে সাধারণত উদ্ধার বলতে কি মনে হচ্ছে? সংগ্রহ করা না, মানে সংরক্ষণ করা, সেটাকে পুনর্নবীকরণ করা, এটাই তো মেনলি উদ্ধার কথার অর্থ। আর কিছু কিছু বাঁচানো, মানে এর বিপরীত কিছু সেন্স কি এতে আসে? কোনো কিছুকে কি যেতে দিয়েও কোনো কিছুকে উদ্ধার করা যায়? করা যায় না। কোনো কিছুকে আমি যেতে দিলাম, কিন্তু আমি সবসময় বলছি নিজেকে দিয়ে ভাবো, কারণ আমি তখনই আরও অনেকটা পরিধিতে অনেক কিছুকে বুঝবো যদি শুধু আমি আমার জীবনটা বা আমার ভেতরটা দিয়ে ভাবি। একদম মন থেকে ভাবো। কোনো কিছুকে যেতে দিয়ে কি কোনো কিছু উদ্ধার করা যায়? হয় সবসময় কি সব কিছু ধরে রেখেই সব কিছুকে বাঁচানো যায়? পুরাণ কিন্তু এটা বলেছে, সব কিছুকে সবসময় ধরে রেখে বাঁচানো যায় না। আমি যদি পুরনোটাকে প্রচণ্ড আঁকড়ে ধরে রেখে সাফোকেট করে দিই, তাহলেও কিন্তু আমিও বাঁচতে পারবো না। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা যে প্রতিবার পুজোতে প্রতিমাকে নিরঞ্জন করি, ঘট তো বিসর্জন হয়ে যায়, তারপরে প্রতিমা নিরঞ্জন করি, মাকে আমরা বিদায় জানাই, কিন্তু তারপরে এসে শূন্য যেখানে প্রতিমা থাকে আমরা সবাই মিষ্টি খাই, বিজয়াতে মিষ্টি খাই। ওকে বলবে এ তো আমাদের খুব দুঃখ পাওয়ার কথা, কিন্তু আনন্দের রেশটা একটু থেকে যায়। আমরা খুব খুশি খুশি সবার সঙ্গে বিজয়ার কোলাকুলি সেরে মিষ্টি খাই, সবার বাড়িতে মিষ্টি নিয়ে যাই, কিন্তু মাকে যেতে দিই। কিন্তু ওখানে কিন্তু বলছে, অগ্নিপুরাণে এটা বলা আছে যে এই বিদায়টাকে জানিয়েও কিন্তু এটাও কিন্তু উদ্ধারের মধ্যে পড়ছে। কি সুন্দর! এটা আমাকে খুব অবাক করেছিল। মানে আমি এটাকে কিভাবে যেতে দেব সেটারও বিধি কিন্তু বলা আছে। ডিসপোজাল, কোনো কিছুকে ডিসপোজ করব কিভাবে, সেটাও কিন্তু বলা আছে। আমি হয়তো কিছুটা দার্শনিক দিক দিয়ে রিলেট করে বলছি, সেটা বোঝাবার জন্য বলছি। তাহলে উদ্ধারের ক্ষেত্রে একটা জায়গায় আমরা কিন্তু ডিস্ট্রাকশন দেখতে পাচ্ছি, নিজে ইন্টেনশনালি সেটাকে আমরা ভেঙে ফেলছি, গুঁড়িয়ে ফেলছি না, নতুন করে আবার কিছু করব বলে। এখানে আমরা পাচ্ছি ক্রিয়াপদটা পাচ্ছি প্রক্ষিপেত। আমরা প্রক্ষিপেত ক্রিয়াটাকে দিচ্ছি। এখানে আমি রেফারেন্সটা আনিনি বোধহয়, যাই হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্ষিপেত এই ক্রিয়াটা বলে দিচ্ছে যে আমাকে সেটাকে নিক্ষেপ করে ফেলতে হবে, তাকে এখান থেকে যেতে দিতে হবে। এটা কিন্তু উদ্ধারের একটা প্রথম দিক। আমি তাকে নইলে সেখানে আমি কিন্তু রিক্রিয়েট করতে পারবো না। তারপরে আছে হচ্ছে
রিক্রিয়েশন, এখানে হচ্ছে স্থাপয়েত অন্যঞ্চ পূর্ববৎ। এই রিক্রিয়েট করার অর্থটা কি? আমি তো পুরনোটাকে রিক্রিয়েট করছি, তার মানে কিন্তু পুরনোটাকে না রেখেই পুরনোটার মতন করে আবার কিছুকে করছি। আমার একটা আঁকা ছিল, নষ্ট হয়ে গেল, আমি আবার করলে মনে হলো মন মতো হলো না, কিন্তু আঁকাটা আমি বড় যত্ন করে এঁকেছিলাম, মনটা লেগে আছে, আমি আঁকাটাকে যেতে দিলাম, আবার আমি নতুন করে করলাম, ওটাকে রিক্রিয়েট করলাম। সিনেমার আবার রিমেকও হয়, তাই না? যাই হোক, আর একটা বলে এখানে তাহলে আমরা কি পাচ্ছি? অন্যঞ্চ পূর্ববৎ। এই কথার মাধ্যমে আমরা অগ্নিপুরাণে পুরো একটা চ্যাপ্টার ডেডিকেটেড, সেখানে বলছে রিক্রিয়েট করা। আর একটা বলছে রিইনস্টল করা, বলছে কি সংস্থাপ্য। রিইনস্টল, রিইনস্টল মানে কেউ বলতে পারবে? এই রিক্রিয়েটের সাথে রিইনস্টলের কোনো তফাৎ? হ্যাঁ, সংস্থাপন করতে হবে, নতুন করে সংস্থাপন করতে হবে। ভেরি গুড, মানে তোমরা চেষ্টা করেছো, ভালো লাগলো। নতুন করে যে সংস্থাপন করা অর্থাৎ রিইনস্টল করা, এই আমাকে যে আমাদের একটা ইনস্টলেশন চার্জ লাগবে, ওইটা আমাদেরকে আমরা দেখি না, আমাদের গেজেটের ক্ষেত্রেও তো আমরা দেখি আমাকে ওটা ইনস্টল করতে হবে, বলি তো। অ্যাপ্লিকেশনটাকে আমরা একবার করে মোবাইলে আনি, যখন দেখি মেমোরি ফুল হয়ে যাচ্ছে তখন সেটাকে কী করি? আনইনস্টল করি। তারপরে আবার কি করি? আবার একদিন মনে হলে এমা আমাকে তো পিডিএফ কনভার্টারটা আমার লাগবে, তখন আমি আবার প্লে স্টোরে যাই, গিয়ে ওটাকে কী করি? ইনস্টল করি। প্রথমবার ইনস্টল করলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু একবার তাড়িয়ে দিয়ে তারপরে ওখানে টার্মটাই থাকে আনইনস্টল অ্যান্ড আবার ইনস্টল করো, তাই না? তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। আর একটা প্রসেস হচ্ছে পিউরিফিকেশন। আমি যখন প্রথমে জীর্ণোদ্ধার নিয়ে কাজ শুরু করলাম, সুদীপ জানে যে সুদীপ জীর্ণোদ্ধার ও বিধি, জীর্ণোদ্ধারাদি বিধি, হ্যাঁ, প্রাসাদ ও প্রতিমা জীর্ণোদ্ধারও, এইসব টেক্সটের নাম দেখে তো আমি ভীষণ রোমাঞ্চিত হয়েছিলাম। হ্যাঁ, যে ভেতরে যা প্রচুর ফর্মুলা আছে লেখা, কিভাবে কি করব একদম টেকনিক্যালি বলা থাকবে, এটার সাথে এটা মেশাও, এইভাবে জীর্ণোদ্ধার করো। তা কিছুটা সেটা আছে, কিন্তু তারপরে দেখলাম যে বলছে এদিকে মুখ করে বসো, এখানে চন্দন লাগাও, ওদিকে ঘি লাগাও, এইসব লেখা আছে। তার মানে বলছে, তখন আমি খুব বললাম যে ধুর, শুধু তো পিউরিফাই করার কথাই বলছে, এত কেন জোর দিচ্ছে পিউরিফিকেশনকে? পিউরিফাই করার কথা বলা হচ্ছে। আমরা যখন খুব একটা অন্যরকম উদাহরণ দিচ্ছি, কিভাবে নেবে জানি না, আমাদের মৃত্যুর পরে আমাদের দাহ কার্যের সময়ও ঘি মধু মাখিয়ে কিন্তু দাহ করা হয়। তো আজও কিন্তু আমরা অনেক কিছুর ক্ষেত্রে এই পিউরিফিকেশনের ওপর জোর দিই। যাই হোক, তো এই পিউরিফিকেশনকে কেন এত জোর দেওয়া? পিউরিফিকেশন হচ্ছে এমন একটা প্রসেস, সেটা ওই ডিস্ট্রাকশন হোক, রিক্রিয়েশন হোক বা রিইনস্টলেশন হোক, তাকে প্রথমে বলবে যে আমরা একটা ইনঅগারেটিভ ডে করলাম, সেখানে আমি আগে এই নিয়মপূর্বক পিউরিফাই করব, সেই বিগ্রহকে পিউরিফাই করব। আমরা নতুন গাড়ি কিনলেও আগে পুজো দিই, তারপরে আমরা মন্দিরের দরজা সবার জন্য খুলব। এইটা হচ্ছে এমন একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা হচ্ছে আগের যে স্টেপগুলোর কথা আমরা উদ্ধার করার ক্ষেত্রে জানলাম, সেইখানের সাথে কিন্তু অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, এবং যে কোনো স্টেজকেই কিন্তু এই পিউরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এবং এটা আরও একটা কারণে জরুরি। কেন? আমরা তো নিজের মতন যুক্তি বুদ্ধি দিয়ে অনেক কিছু সাজিয়ে নিই, তো যে ক্ষেত্রে আমরা নতুন করে রিইনস্টল করতে পারবো না, তার কিছু জায়গা আছে, সেটা আমি বলছি। আমি তাকে নতুন করে তৈরি করবার অধিকার আমার নেই।
বলছে একটা কোনো কিছু কনস্ট্রাক্ট করতে যদি 100 জনের 1000 জনের মত লাগে, সেটাকে সেখান থেকে তুলতে গেলে বা সরাতে গেলে 2000 জনের মত লাগে। সেটা নিয়ে অনেক ভাবাবেগ তৈরি হয়, কারণ প্রথমবারে তৈরির সময় যতজন সেটাতে যুক্ত ছিল, তারপরে অনেকের আবেগ, অনেকের সাথে সেটা যুক্ত হওয়াটা তৈরি হয়ে যায়, এবং সেটাকে তুলতে গেলে কিন্তু অনেক বিদ্রোহ দেখা দেয়, এবং তখন কিন্তু ওই 2000 জনকে লাগে। এবং এটাও বলছে যে একটা জিনিস করতে গেলে যদি 1000 জনের সাক্ষী প্রয়োজন হয়, আমাকে সেটা তুলতে গেলে, সেটাকে ভাঙতে গেলে আমাকে আরও জটিল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। কি অদ্ভুত! তখন আমার আরও 2000 জনের সাক্ষী প্রয়োজন হয়। তাই সব কিছু ক্ষেত্রেই জীর্ণোদ্ধার করাটা কিন্তু খুব ইজি নয়। তখন না পারবো আমি ডিস্ট্রাক্ট করতে, না পারবো রিক্রিয়েট করতে, না পারবো রিইনস্টল করতে। আমাদের পুরনো বাড়িকেই ভাঙতে গেলে সবাই বলবে, এই না দাদু যিনি করেছেন তার তো ভাবাবেগে আঘাত লাগবে, এবং তিনি বলবেন যে না 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 এ করিস না, তোরা এরকম করিস না, দেখতে পারবো না। বলে না না আমি তো এটাকে রিমডেলিং করছি, দেখো না এখন মডিউলার কিচেন লাগাবো, আমি এটাকে আরও মার্বেল দিয়ে আরও সুপার ফিনিশ করব, দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু না, তবু তিনি যেন মানতে চান না। কিংবা উত্তর কলকাতার এখনও অনেক বাড়ি তোমরা দেখবে দাঁড়িয়ে আছে, কি অদ্ভুত সুন্দর, তার মধ্যে একটা নস্টালজিয়া আছে, এবং সেটা যেন প্রত্যেকটা ইট কথা বলে। সেটাকে কেউ ওই আবার করে নতুন ফ্ল্যাট হচ্ছে, সেটা হচ্ছে না আমি বলছি না, কিন্তু তাও কিছু বেঁচে আছে এবং সেটা আমাদের ভালো লাগে। তাহলে পিউরিফিকেশনটা কখন প্রয়োজন হচ্ছে? যে ক্ষেত্রে আমি ডিস্ট্রাক্ট, রিক্রিয়েট বা রিইনস্টল করার অধিকার পাচ্ছি না বা আমাকে করতে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ওই একটি ভরসা উপায়, কি? পিউরিফিকেশন। কোন কোন ক্ষেত্রে আমি বলছি। এই যে বলছে সুস্থিতং দুস্থিতং বাপি শিবলিঙ্গং ন চালয়েত। অর্থাৎ কোনো কিছু যদি সুস্থিত হয়, সুস্থিত কথার আগেই অর্থ বললাম, যেটা রাইটলি পজিশনড কিন্তু সঠিকভাবে ওয়ারশিপ নয়, মেনটেন্ড নয়, সেটা হচ্ছে দুস্থিত। আর সুস্থিত হচ্ছে যেটার প্লেসটা ড্যামেজ, ঠিক উল্টোটা, কিন্তু প্রপারলি ওয়ারশিপড। কিন্তু এই সুস্থিত হোক আর দুস্থিত হোক, যাই হোক, একবারে যদি শিবলিঙ্গ ওই সুস্থিত বা দুস্থিত হলেও যথারীতি পুজো পাক কিংবা না পাক, তাকে কিন্তু আমি চট করে সেখান থেকে স্থানান্তর করতে পারবো না। তখন কিন্তু কঠিন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এই সুস্থিত হওয়া, তুমি যেখানে থাকো, তুমি সেখানে যদি রাইটলি পজিশনড হও বা না হও, তুমি যদি তোমার সেখানে তুমি নট প্রপারলি ওয়ারশিপড হও, তুমি কিন্তু সেখান থেকে নড়তে পারছো না। তুমি এটা হচ্ছে দুস্থিত। আর সুস্থিতর ক্ষেত্রে তুমি হয়তো এমন জায়গায় আছো, তাহলে ড্যামেজ প্লেস, কিন্তু তুমি চাইছো আরও ভালো জায়গায় যেতে, কিন্তু তুমি তাও নিজেকে, আমি এখানে খুব ভালো আছি, মনের দিক থেকে ভালো আছি, কিন্তু প্লেসটা ড্যামেজ, আমি সেখান থেকে তবু আমি একটুখানি ভালো জায়গায় যেতে পারছি না, আমার কতগুলো কারণ আছে। তো চট করে কিন্তু এই জিনিসটাকে নড়ানো যায় না। তখন উপায় কি? পিউরিফিকেশন। তখন যে বিধি বা যা যা বলা হয়েছে সেইভাবে কিন্তু আমাকে পিউরিফাই করার প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আর একটা বলছেন কি, যে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যদি কোনো কিছু কোনো জায়গায় প্রতিষ্ঠা করেন, তখনকার দিনে বিভিন্ন গোত্রের বিভিন্ন মুনিদের কথা পাওয়া যাবে, যে গোত্রই মুনিভি তন্ত্রবিদ্ভি প্রতিষ্ঠিতম, এবং অসুরদের কথাও বলা হচ্ছে। তারা যদি এক জায়গায় কিছু করেন, তখনকার কনসেপ্টে করেন, তাহলে বলছে সেটা জীর্ণ হোক অথবা ভগ্ন হোক, বিধি নাপি ন চালয়েত। আমি কিন্তু এমন কোনো যে তাকে কিন্তু ওখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো না। এবং ম্যানাস্ক্রিপ্টের ক্ষেত্রেও আমরা কি চট করে একটা জায়গায় যেখানে ক্যাটালগিং হয়েছে, তার অ্যাভেলেবিলিটি যেখানে বলা আছে, আমি কি সেখান থেকে চট করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারি না। আমরা ওখানে থেকেই প্রিজার্ভেশন, কনজারভেশন, সেটাকে যত্ন করে সেই রিপোজিটরিতে রাখারই চেষ্টা করি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে রিডিস্ট্রাক্ট করতে পারছি না, রিইনস্টল করতে পারছি না, রিকনস্ট্রাক্ট করতে পারছি না। শুধুমাত্র আমাদের এই উদ্ধারের ক্ষেত্রে কি করতে হচ্ছে? পিউরিফাই করার প্রসেসের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। ঠিক আছে তো? আচ্ছা,
এরপরে বলছে জীর্ণোদ্ধারের যে উদ্ধার কথাটা, এই উদ্ধার কথাতে আমি আসছি। বাচস্পত্যম যদি দেখি, আমি এটাই ধরছি, সেখানে আমরা 3টে অর্থেই উদ্ধারকে পাচ্ছি। ওই যে বললাম যে ডিস্ট্রাকশনকে আমরা ধরছি, এখানে খুব সুন্দরভাবে উদ্ধারে বাচস্পত্যম খুললে পাওয়া যাবে যে বলছে উদ্ধারের 3টে অর্থ, একটা হচ্ছে মুক্তি, একটা হচ্ছে ঋণশুদ্ধি, আর একটা হচ্ছে উদ্ধারণ। ঋণশুদ্ধি, মুক্তি, ঋণশুদ্ধি আর উদ্ধারণ। একটু জল খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তার মানে পরিষ্কার উল্লেখ করে দিচ্ছে, বলে না খুব রেগে টেগে গেছে, তখন বলে না যে তুই তো আমাকে এটা করে উদ্ধার করে দিলি, মা বলছে। হ্যাঁ, মানে হয়ে গেল কাজটার আর কি, সমাধা হলো। মানে করার পরে আমি খুব নিয়ে যাচ্ছিলাম যে দেখো এটা করে দিয়েছি, বলে তুই আমায় এটা করে উদ্ধার করে দিয়েছিস, 10 বার বলার পর একবার করেছিস। তা এই উদ্ধারের 3টে অর্থ আমরা দেখছি বাচস্পত্যম অনুসারে, একটা হচ্ছে মুক্তি, আর একটা হচ্ছে ঋণশুদ্ধি, আর একটা হচ্ছে উদ্ধারণ। তা মুক্তি আর উদ্ধারণ করতে গেলে আমাদের কি করতে হবে? রিপ্লেসমেন্ট, সেটার কিছু প্রক্রিয়া আছে। আর মুক্তিটা যেভাবে আমি পেয়েছি, অন্তত এই জীর্ণোদ্ধারের ক্ষেত্রে, সেটা বলছে যে ডিসপোজাল। তাহলে কোনো কিছুকে ডিসপোজ করার যে নির্দিষ্ট কিন্তু বিধিগুলো এই জীর্ণোদ্ধার বিধিতে বলা হয়েছে। তা ডিসপোজ কিভাবে করব? আমার ধরো সোনার গয়না আছে, ওটা আমার পুরনো ডিজাইনটা পছন্দ হচ্ছে না, রূপোও হতে পারে, সোনা রূপো, তাহলে ওটাকে আমি কি করব? ওটার পরবর্তী মানে ওটাকে আমি ফেলে দিয়ে আমি একটা সিটি গোল্ডের কিছু নিয়ে আসবো না তো। এই সেন্সটা কিন্তু ওনাদেরও ছিল। আরে বাবা, গোল্ডের ব্যাপার, মণিরত্নের ব্যাপার, ডিসপোজ এরকম যেমন তেমনভাবে করা যাবে না। হ্যাঁ, তাকে কি করতে হবে? তাকে গলিয়ে নিতে হবে। বলছেন কি, সৌবর্ণী, আমি বৃহৎ সংহিতা থেকে এটা নিয়ে বলছি, সৌবর্ণী রাজতিং চৈব তাম্রী পৌত্তলিমপি, মানে ধাতুর যে জিনিসগুলো, দ্রাবয়েদ অগ্নিং সর্বা যদি শ্রেয়ামাত্মনি, এই শ্রেয়ামাত্মনিতে আমি আসছি পরে। তার মানে সোনা, তখনকার দিনে অ্যাভেলেবেল যে ধাতুগুলো ছিল সেগুলোর কথাই বলেছে, সোনা, রূপো, তামা, পিতল। তাহলে এইগুলো ডিসপোজ করার ক্ষেত্রে আমার কী করতে? দ্রাবয়েদ অগ্নি সর্বা, সমস্ত কিছুকে আগুনে ফেলে দিতে হবে, আগুনে ফেলে গলিয়ে নিতে হবে। আমি আবার সেইটা দিয়েই কিন্তু নতুন করে রিক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে আমি রিক্রিয়েট কথাটাই প্রয়োগ করলাম, তার মানে কোথায় যে একটু অন্যরকম হয়ে আছে, তাতে অন্তত ক্ষণটাও অন্যরকম। আমি ওটা ওই সময়ে তৈরি করেছিলাম, আজকে আমি এটা সময়ে তৈরি করলাম, সুতরাং সেই কালটার পরিপ্রেক্ষিতটাও কিন্তু অন্যরকম। সেটা একজন কারিগর করেছিল, এটা একজন কারিগর করেছিল। ক্রিয়েটের পরবর্তীতে যেটা হবে সেটা রিক্রিয়েটই হবে। আমরা পুরাণের লক্ষণে পাচ্ছি না, স্বর্গশ্চ প্রতিস্বর্গশ্চ বংশমন্বন্তরাণি চ, তার মানে স্বর্গ অর্থাৎ সৃষ্টি, আর প্রতিস্বর্গ রিক্রিয়েট, পৃথিবীর নিমজ্জন হলো, তারপরে সেটাকে আবার করে বরাহরূপে অবতারে তিনি উদ্ধার করলেন, পুরাণে পেয়েছি। তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমাকে বলো একটু যে সৌবর্ণী, সোনা দিয়ে তৈরি কোনোটা, রূপো দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি, সেটাকে যদি রিক্রিয়েট করতে চাই, পিতলের ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি? মানে পিতল তো করতেই পারি, আর পিতলের জায়গায় কি আমি কাঠের কিছু বানিয়ে নিতে পারি? কেন পারি না? হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল কথা। ঠিকই তো, আমি তোমাকে একটা দুঃখং ন্যাশস্য রক্ষণম,
আমি তোমাকে একটা পিতলের জিনিস দিয়ে রাখতে দিলাম, সেটা সময়ের কালে নষ্ট হয়ে গেল, তুমি বললে যে না পিতলের জিনিসটা তো নষ্ট হয়ে গেছে, আপনি দিয়েছিলেন কি করব, এই নিন আপনি একটা বরং কাঠের খুন নিয়ে নিন। তখন আমার কীরকম লাগবে, তোমার কীরকম লাগবে, কি বলবে? পিতলের কিছুই নেব। তোমাকে একটা আরও ভালো বুঝবে যদি আমি সোনার একটা কিছু গচ্ছিত রাখতে দিলাম, তারপরে দেখুন সোনার ওটা তো একদম নষ্ট হয়ে গেছে, খুঁজে টুজে পাচ্ছি না, তাহলে আপনি বরং এই রূপোর এটা রাখুন। হতে পারে তো? হতে পারে না। তাহলে যিনি ওখানে কোনো স্থাপত্য করেছেন, সেটা যে ধাতু দিয়ে তৈরি করেছেন, সেই জায়গায় যদি পরবর্তীতে সংস্কার কার্য সাধনের জন্য, সংস্কার কথার অর্থটা বলিনি, সংস্কার কথার অর্থ কি? দোষের অপনয় ঘটিয়ে গুণের আধান করা। দোষাপনয়নেন গুণাধানম সংস্কার। দোষাপনয়নেন গুণাধানম সংস্কারম। গুণাধান, ইনকর্পোরেট অফ কোয়ালিটিস, গুণকে তার মধ্যে ইনকর্পোরেট করা, অর্থাৎ যে জিনিসটা আমি যেরকমভাবে রেখেছিলাম তার মধ্যে যে যে দোষ বা ত্রুটি ছিল, এটা তো পরে বুঝতে পারছি, আচ্ছা এরকমভাবে এটা করেছিলাম, কিন্তু এরকমভাবে করলে এটা ঠিক এফেক্টিভ হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে এটার থেকে অন্য কিছু দিয়ে করতে হবে। গুণাধানম, আধান। তাহলে এইটা কিন্তু সেখানে বলছে যদি শ্রেয়ম, অর্থাৎ কিন্তু যদি উল্টোটা হয়, শ্রেয়ম কেন বলেছে? যদি আমি রূপোর কিছু তোমাকে রাখতে দিলাম, তুমি বললে রূপোটা নষ্ট হয়ে গেছে, আপনি সোনাটার জিনিসটা নিন, তখন কেমন হবে? তখন খুব ভালো হবে। এই সংস্কার কাজে কিন্তু এর অন্যথা নয়, একদম উল্লেখ করে দিচ্ছে, আমি এটা এরকমভাবে এই মূর্তি স্থাপন করে গেছি, তুমি এটা থেকে অধিক মূল্যের উপাদান দিয়ে রিপ্লেস করতে পারো, রিকনস্ট্রাক্ট করতে পারো, কিন্তু তার থেকে কম মূল্যের উপাদান দিয়ে কিন্তু তুমি সেটাকে রিপ্লেস করতে বা রিকনস্ট্রাক্ট করতে পারবে না। ঠিক কথা বলেছেন না? তাহলে সেটাও কিন্তু একেবারে প্রেসক্রাইব করে গেছেন, সেটার কোনো অন্যথা ঘটেনি যে করে দিলাম, তখন বলে না এরকম তো কিছু লেখা নেই, বিধি তো বিধি। তাই বলেছে কি সৌবর্ণিং রাজতিং চৈব তাম্রি পৌত্তলিম অপি, মানে পিতল দিয়ে তৈরি হলে তোমাকে সেটা পিতল দিয়েই রাখতে হবে, কিংবা তার থেকে অধিক মূল্যের কোনো ধাতু, অর্থাৎ রজত, সোনা, মানে রূপো, সোনা, তামা যাই হোক না কেন, সেটা দিয়ে তুমি গড়তে পারবে। যদি তামা দিয়ে হয়, তামার থেকে অধিক মূল্যের রূপো বা সোনা দিয়ে তুমি করতে পারো, কিন্তু অন্য কিছু দিয়ে নয়। তামা দিয়ে করা যাবে, কিন্তু তার থেকে কম মূল্যের কিছু দিয়ে নয়। বোঝা যাচ্ছে যুক্তিগুলো? তারপরে তুমি রজত অর্থাৎ রূপো দিয়ে করতে পারো, কিন্তু রূপোর বদলে ওখানে তুমি সোনা লাগাতে পারো, কিন্তু তামা বা পিতল নয়। তাহলে অর্ডারটা দেখো, অর্ডারটাও কিন্তু সেইভাবে রাখা হয়েছে। সোনাকে তুমি আরও মানে মণিমুক্ত খচিত করতে পারো, কিন্তু তার জায়গায় তুমি কিন্তু রূপো ইউজ করতে পারবে না। ঠিক আছে? তারপরে বলছে হচ্ছে ক্লে, মাটির তৈরি। আচ্ছা, এটাও তোমরা জানো, সকলেই জানি। এখানে শিলাময়ী ভবেত অর্চা তীর্থে বহুদকেষু চ নদী সঙ্গম সংস্থানে তস্মিংশ্চৈব তু নিক্ষিপেত। তার মানে এই যে নিক্ষিপেত করা, দ্রাবয়েত করা, তারপরে দেখব যে অগ্নেও প্রদাপয়েত, এই ক্রিয়াগুলো কিন্তু মানে খুব স্পেসিফিক্যালি উদ্ধার কার্যকে সূচনা করছে। অর্থাৎ সেই যে কি বললাম, মুক্তি, যেতে দেওয়া, তাই নয় কি? তা শিলাময়ী বলতে এখানে কিন্তু মাটির কর্দম শিলা, মাটিকে বোঝানো হয়েছে। তা আমরা এখন মূর্তি কিনে পুজো করি, তো তা সেইগুলোকে কিসের তৈরি হয়? হ্যাঁ, তারপর তাকে আমরা ডিসপোজ করি কিভাবে? সে 1 বছর রেখে হোক বা পুজো শেষে পরের দিনেই হোক।
হ্যাঁ হ্যাঁ, গাছতলা রেখে আসে, তারপরে বৃষ্টি পড়ে, জল পড়ে, সেটা একদম মাটি হয়ে গলে যায়। হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আচ্ছা আচ্ছা, ওকে আর কিছু বলো না। হুম, তাহলে কি বলছে, শিলাময়ী ভবে তর্চা তীর্থে বহু দকে সুচ। নদী সঙ্গম স্থানে, যেখানে নদী সঙ্গম স্থান হবে সেখানে কারেন্টটা বেশি হবে, ফলে তাড়াতাড়ি সেটা সেই মৃত্তিকা কী হবে, জলে মিশে যেতে পারবে। কোথায় বলছে, বহু উদকেষু, খুব কম জলের জায়গায় কিন্তু আমরা কিন্তু বিসর্জন দিই না, আমরা অপেক্ষাকৃত কোনো নদীতে যাই বা কাছাকাছি যেখানে একটা বড় ডিপ পুকুর আছে সেখানে যাই, সেখানে কি করছি, ছোটো ছোটো মূর্তির ক্ষেত্রে নয়তো আমরা নদীতে গিয়ে কি করছি, বিসর্জন দিচ্ছি, মানে নিরঞ্জন করছি, প্রতিমা নিরঞ্জন। তো এখানে বলছে কি, শিলাময়ী ভাবে তর্চা তীর্থে বহু দকে সূচ, নদী সঙ্গম সংস্থানে তস্মিং শৈবতু নিক্ষিপেত। তার মানে আমরা যে হয়তো পরম্পরা দেখে করে আসছি, কিন্তু সেটা কিন্তু অলরেডি একটা প্রেসক্রাইবড মেথড, তাই নয় কি? এবং মাটির জিনিসকে কিন্তু আমরা সবসময় জলে নিরঞ্জনই করি, ঠিক। তারপরে আসছে হচ্ছে উড, অর্থাৎ কাঠের কিছু। উডকে কি করা যেতে পারে? একদম ঠিক। কি বলছে, দারুময়ী, তার মানে আমরা জানি, কিন্তু কিন্তু ডকুমেন্টেড হয়েছে কিন্তু আমাদের এই জীর্ণোদ্ধারের ম্যানাস্ক্রিপ্টে। দারুময়ী ভাবে তর্চা নববস্ত্রেণ বেষ্টায়েত। আগুনে ঘি দিলে কি হয়? আর যখন দাহ করা হয় তখন মৃতদেহকে ঘি দেওয়া, মৃতদেহতে ঘি মাখানো হয়, তাহলে বুঝতে পারছো তো। এবং কাঠের ইয়েতে, আগেকার কথা বলছি, এখনকার কথা বলছি না, সেখানে দাহ করা হয়। এবং তাই বলছে দারুময়ী ভাবে তর্চা, একবার ভেবে দেখো, নববস্ত্রেণ বেষ্টায়েত, নববস্ত্রেণ বেষ্টায়েত, কোনো, এটা আমি খুব লঘুভাবেই বলছি, খুব সূক্ষ্ম ব্যাপার, খুব সামান্য ব্যাপার, হয়তো শুধুমাত্র এটা কারণ নয়, তবু নববস্ত্রের কী প্রয়োজন? যখন আমরা একটা বস্ত্রের অনেক দিন হয়ে যায়, তার মধ্যে অনেকটা ময়েশ্চার ধরে যায়, জীর্ণ হয়ে যায়। আর নতুন যখন বস্ত্র থাকে সেটা খুব শুকনো, ড্রাইড আপ থাকে এবং শুকনো টাইপের থাকে, তাতে অতটা ময়েশ্চার থাকে না। বলছে কি, নববস্ত্রেণ বেষ্টয়, যেটা দারুময়ী হবে সেটাকে নববস্ত্র দিয়ে বেষ্টিত করতে হবে। তারপরে কি বলেছে, ঘৃতেনা মধুনা স্নিগ্ধম দীপ্তামগ্নৈ প্রদাপয়েত। ঠিক যেটা তোমরা বললে, তাকে কি করতে হবে, ঘি মধু দিয়ে মাখিয়ে তাকে স্নিগ্ধ করতে হবে। এটাও পিউরিফাই করারই একটা জিনিস। বলে যে সোনাকে গলিয়ে গলালে, বলে না আগুনের মধ্যে সেটা তত খাঁটি হয়ে ওঠে। তা স্নিগ্ধাং দীপ্তাম অগ্নৌ প্রদাপয়েত, তার মানে সেটাকে অগ্নিতে জ্বালিয়ে দিতে হবে। আর পরে রইল কি, স্টোন, অর্থাৎ পাথর। পাথরে কি বলছে, পাষাণী চ ভবে তর্চা यदि স্যাদপি মৃন্ময়ী। পাষাণকে, পাথরকে আমরা কি করতে পারি? পাওয়া যায় তো, আমরা তো বিভিন্ন নিদর্শন পাই, ইতিহাসে তো দেখতে পাই পাথরকে, পাথরের জিনিস, যত জিনিস পাচ্ছি সেগুলো হয় মাটির পাচ্ছি, মাটির ব্যবহৃত দ্রব্য, আর পাথরের বা ধাতুরও পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। তাহলে বলছে কি, তাকে ভুবং খাত্বা শিরমাত্র নাসেত, পুরো একদম পুরোটা যাতে মাটির তলায় চলে যায়। এক জায়গায় বলছে যে কোনো জায়গায় যদি এটা মানে স্টোনের তৈরি শিবলিঙ্গ যদি জীর্ণ হয়ে যায়, বলছে 120 হাত গভীরে তাকে পুঁতে দিতে হবে। 120 হাত। এটা পড়ে আমার মনে হয়েছিল যে ইতিহাসের যদি আমরা দেখি, ঘাঁটি, তাহলে দেখব মাটির তলা থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তার অনেক কারণ হতে পারে সভ্যতা ধ্বংসের, কিন্তু ইন্টেনশনালি
কেউ উদ্ধার করবার জন্যে, অর্থাৎ এইটা যেহেতু একটা প্রেসক্রাইবড মেথড, তখন হয়তো সেটাকে কেউ ওই 120 হাত গভীরে পুঁতেই দিয়েছে ইন্টেনশনালি। সেটার কারণে কিন্তু ইতিহাসও বদলে যেতে পারে। এবং সেটা কিন্তু মানে এমনও দেখা গেছে যে মানুষের ক্ষেত্রেও এটা হয়েছে, মানে তাকে দাহ করব নাকি তাকে মাটির তলায় পুঁতে দেব, সেক্ষেত্রেও কিন্তু এটা ইতিহাসকে অনেকটা বদলে দিতে পারে। ওয়ান অফ দ্য কজেস, আমি বলছি না একমাত্র, অনেকগুলো সভ্যতা ধ্বংসের অনেক কারণ থাকতে পারে, সে কারণে আমরা মাটির তলায় পেয়ে থাকি, কিন্তু এটাও হতে পারে যে ইন্টেনশনালি কেউ এই উদ্ধারের প্রেসক্রিপশনটা মেনে তাকে কিন্তু ওই 120 হাত বলো 140 হাত বলো যা তিনি জানতেন সেইভাবে পুঁতে দিয়েছেন। হতে পারে তো। তাহলে কতটা সাইন্টিফিক্যালি ভেবেছেন দেখো। প্রথমত কোনো কিছুর উপাদানগুলোকে স্টাডি করা এবং আমাদের যে এনভায়রনমেন্টকে রক্ষা করা, সেই সেন্সটা থাকা, ইকোলজিটা ব্যালেন্সটাকে রক্ষা করা, সেই সমস্ত জিনিসগুলো দেখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ পরিমাণে বলে দিচ্ছে যে কোন জিনিসের ক্ষেত্রে কি হবে। বোঝা গেছে? এটা হচ্ছে উদ্ধারের কোন দিকটা পেলাম, মুক্তি অর্থাৎ ডিসপোজালের ক্ষেত্রে আমরা যেটা পাই। আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট। এখন আমি জীর্ণ কথাটা তো বললাম, কেন ট্রান্সলেট করে ঠিক করে বলিনি। উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু কিছু কারণ আছে। আমি উদ্ধারকে কিভাবে ট্রান্সলেট করতে পারি? রেস্কিউ। আর কিছু মানে যেটা বিপদে পড়েছে তাকে আমি সেখান থেকে তাৎক্ষণিকভাবে বাঁচালাম, সেটা। আর কিছু মানে আমি বলছি আমাদের হেরিটেজের ক্ষেত্রে সংরক্ষণ। বলো। ত্রাণ না, ত্রাণ তো আমি একটা এড দেওয়া, ত্রাণের সাথে এই যে ত্রাণ বলে না, আমি কাউকে যদি কোনো এড প্রোভাইড করি, সেই এড প্রোভাইড করে তার এমার্জেন্সি সিচুয়েশন থেকে তাকে বের করে নিয়ে আসা এই ত্রাণ, তারপরে বাকিটা সে সামলে নেবে। দেখো, ভেবে দেখো, ত্রাণ প্রত্যেকটা শব্দতে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু বুঝতে পারবো, তাই কি না? বন্যা ত্রাণ দেওয়া হয়, তার মানে তার এমার্জেন্সি সিচুয়েশনটাকে ব্যালেন্স করবার জন্য আই অ্যাম প্রোভাইডিং সাম এডস, তাই নয় কি? নয়তো আমি সারা জীবন তো তাকে ত্রাণ করে যেতে পারি না, ঠিক কি না? ঠিক আছে, খুব ভালো, সেই জন্য আমি এটা বলতে পারলাম। আর আরও কিছু, আর কিছু কারো কিছু মনে হচ্ছে? বলো। কিছু খুঁজে পাওয়া, উদ্ধার করা। আচ্ছা, খুঁজে পাওয়া। উদ্ধার করার তো কিছু মানে প্রক্রিয়া আছে, ম্যানাস্ক্রিপ্টের ক্ষেত্রেও তো আছে। কোন দুটো টার্ম আমরা পাই বলো? জানো তো তোমরা? ম্যানাস্ক্রিপ্ট কি করা হয়? ডিসাইফার তো করা হয়, ভেরি গুড। আর সেটা তো একটা কাজ, সেটা ওয়ান অফ দ্য প্রসেস। ডিসাইফার করেও কিন্তু আমরা টেক্সট এডিট করেও কিন্তু সেটাকে রক্ষাই করছি আলটিমেটলি। তা আর একদম খুব রিলেটেড কথা, হ্যাঁ, ডিজিটাইজেশন খুব ভালো। আগে মাইক্রোফিল্মিংও হতো, তো খুব সুন্দর। আর ঠিক, আর কি করা হয়? ম্যানাস্ক্রিপ্ট কি দুটো শব্দ, খুব কি করি, রক্ষাটাকে কি বলি? রক্ষা করাটাকে কি বলি? ম্যানাস্ক্রিপ্ট কি করছি? ভেরি গুড, ভেরি গুড, প্রিজার্ভ করা। এই খাবারের ক্ষেত্রেও বলি না, প্রিজার্ভেটিভ দেওয়া আছে, একদম খাস না। তাহলে কোনো জিনিসকে প্রিজার্ভ করা মানে কোনো একটা সময়ের জিনিস অনেক দিন পর্যন্ত রেখে দেওয়াকে বলা হয় প্রিজার্ভ করা। কিন্তু ম্যানাস্ক্রিপ্টের ক্ষেত্রে তো সূক্ষ্ম কিছু পার্থক্য থাকবে। আর কোন শব্দ জড়িত? প্রিজার্ভ করা, ও বললো ডিজিটাইজ করা। আর কি জড়িত আছে? হ্যাঁ হ্যাঁ, বলো, ঠিক হচ্ছে, কনজারভেশন। তাহলে এই কনজারভেশন আর প্রিজার্ভেশনের মধ্যে কি কোনো পার্থক্য আছে মনে হয়? না থাকলে বলো নেই। আমিও এরকম, আমিও অনেক কিছু জানি না।
আর আর থাকলে বলো আছে, মানে যদি মনে হয় আছেটুকুনি বলো, মনে হচ্ছে কিছু আছে, নেই মনে হচ্ছে। আর আরও কিছু কারো? তাহলে তো যদি সেটা হতো, প্রথম কথা যুক্তি দিয়ে ভাবি, যদি সেটা হতো তাহলে ম্যানাস্ক্রিপ্ট কনজারভেশন অ্যান্ড প্রিজার্ভেশন কথাটা তো বলতাম না। একটা কথা দিয়েই যদি হয়ে যেত তাহলে আর আমাদের কষ্ট করতাম কেন? আর কিছু মনে হচ্ছে না, মানে পার্থক্য আছে বলে মনে হচ্ছে না? না, আমিও এরকমই ভেবেছিলাম, জানো তো। তারপরে যেই ট্রান্সলেট করতে বসেছি তখন বারে বারে ধাক্কা খেয়েছি, মানে এত ধাক্কা খেয়েছি সে আর বলার না। তো তারপর দেখলাম যে কনজারভেশন আর প্রিজার্ভেশনে কিন্তু পার্থক্য আছে। তা ম্যানুস্ক্রিপ্টের কথায় আমি পরে আসবো। তাই এখানে কিছু টার্ম আমি বলছি, তোমরা শোনো, লিখে নিতেও পারো। সেটা হচ্ছে মেনটেনেন্স, তারপর হচ্ছে কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো, রিস্টোরেশন, তারপর হচ্ছে রিপেয়ার। বলতে পারি তো? কোনো একটাই যদি খটকা লাগে যে না এটা এক্ষেত্রে বলছে না, সঙ্গে সঙ্গে আমায় প্রশ্ন করবে। যেমন জীর্ণ কথার মাধ্যমে বললাম না যে ডিকে, ওয়ার্ন আউট, র্যাগড বা ডিস্ট্রাক্টেড, তার মধ্যে ছোট ছোট যে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, কি বললাম? মেনটেনেন্স, রিস্টোরেশন, রিপেয়ার, রিকনস্ট্রাকশন, রেট্রোফিটিং, RETROFITTING, রেট্রোফিটিং, রেট্রোফিট, RETROFITTING। ঠিক আছে? তাহলে এখানে মেনটেনেন্স কাকে বলে আমরা সাধারণভাবে ভেবে দেখি। এই মেনটেনেন্সের সাথে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড ধরি, কনজারভেশনকে ধরি যদি স্ট্যান্ডার্ড ওয়ার্ড, তাহলে এটার সঙ্গে আমরা পরিচিত বলেই আমি এটাকে ধরছি। এই কনজারভেশনের মধ্যে মেনটেনেন্সের কোনো পার্থক্য আছে? কি বলো? কাছাকাছি, ঠিক আছে। এক মেনটেনেন্সটা তো ঠিকই আছে। আর কেউ কিছু বলবে? ভুলও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আসছি আমিও বলবো তাহলে। তারপর হচ্ছে রেস্টোরেশন। কনজারভেশনের সাথে রেস্টোরেশনের কোনো পার্থক্য আছে? উদাহরণ দিলেই বুঝে যাবে। হ্যাঁ, কি পার্থক্য বলো, চেষ্টা করো। সব সিমিলার লাগছে না? সবই উদ্ধার লাগছে তো, এইরকমই আমার লেগেছিল। সব বলছি কাকে আমি নিয়ে রাখবো আর কাকে ছাড়বো। তারপর দেখো রিপেয়ার করা, মেরামতি করা, তাও পাচ্ছি না, কাকে রাখবো, সবাই দুঃখ পাবে। তারপর হচ্ছে রিকনস্ট্রাকশন, তাহলে কেমন গোলমেলে ধাঁধা। তারপরে রেট্রোফিটিং, এটা একটুখানি আমার কাছেও প্রথম নতুন ছিল, তোমাদের কাছেও নতুন, তাই তো? আচ্ছা, তাহলে এরা সবাই একরকম ভাই ভাই। তাকে আমি এই উদ্ধারকেও আমি কিন্তু ওই ট্রান্সলেট করে এই আমি আজকে কি বলবো, দ্য বেসিক কনসেপ্ট অফ, আটকে গেলাম, জীর্ণোদ্ধারই রাখতে হবে। ওই জীর্ণকে ট্রান্সলেট করতে গেলে অনেক সমস্যা চলে আসছে, আমি তাহলে সমস্যাগুলো নিয়েই বলা যাক। উদ্ধারকে ট্রান্সলেট করতে গেলাম, আবার আটকে গেলাম, তাহলে আমি পারলাম না। প্রথম কথাই দেখবে আমরা কোনো কাজ করতে পেলে না ওই ট্রান্সলেশনটাতেই আটকাই। কিন্তু ইংলিশে পেপারটা লিখতে হবে, সংস্কৃতে লিখতে হবে, সব কিছু কেমন জানি অনুবাদ হয়ে ওঠে না, সেটা কেমন ভাবানুবাদ হয়ে যায়। এবং ভাবানুবাদটাই বেশি সুন্দর লাগে কিন্তু, ওই রোবটের মতন এই শব্দ থেকে আর একটা শব্দ বসিয়ে অনুবাদ করতে গেলে, তাই না? তা দেখলাম, পেয়েও গেলাম, মানে সবার মাথাতেই এই হ্যামারিংটা হয়েছে যে কোন শব্দটাতে, আমাকেও তো খুঁজে খুঁজেই পড়তে হয়েছে। হ্যাঁ,
তো এই হ্যামারিংটা হয়েছে, তাহলে এই একটা কোনো একক শব্দের মাধ্যমে কিন্তু এই উদ্ধারের আর একটা যেটা অর্থ, অর্থাৎ উদ্ধারণ অর্থে, সেটা কিন্তু আমি বসাতে পারছি না। এবার আমি একটা করে উদাহরণ দিই, ঠিক আছে? ধরো তোমার কাছে, আমার ছেলে আছে ছোট্ট, আমার সে একটা কিছু ভেঙে গেল, ওর খেলনাটা আমি হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম। তা কী করবে? খুব কান্নাকাটি করবে। আমি তো, আরে বাবা দাঁড়া, তুই এরকম করিস না, ওগুলো টুকরোগুলো তুলে নিয়ে, আরে দাঁড়া ফেবিকুইক দিলে জুড়ে যাবে, তুই এত চিৎকার করিস না, ফেবিকুইক আস্তে 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 করে জুড়ে দিলাম। জুড়ে ধরো একটা ফুলদানি, ছোট্ট ফুলদানি বা পুতুল, তাহলে সেটাকে আমি কি বলবো? বলছি মেনটেনেন্স, আমি বোঝবার জন্য একটা একটা করে ধরে ধরে বলছি। রিস্টোরেশন, রিপেয়ার, আচ্ছা তার মানে রিপেয়ারে আমরা আটকালাম। আমরা মোবাইলকে কি করতে দিই? মোবাইল খারাপ হয়ে গেলে, গেজেট খারাপ হয়ে গেলে, তার মানে ওটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, আমাকে সার্ভিস সেন্টার থেকে এক জায়গায় লাগিয়ে দিচ্ছে? হচ্ছে না তো। তাহলে ওটা রিপেয়ার হলো? রিপেয়ারে কি করছি? মোবাইল রিপেয়ারিং সেন্টারে গিয়ে কি বলি, আমার কি খারাপ হয়ে গেছে, কোনো একটা ভেরি গুড, দেখেছো তো, আমরা জানি, কিন্তু ওই হ্যামারটা পড়ছে না। তাহলে রিপেয়ারে আমরা কিন্তু সার্ভিস সেন্টারে গিয়ে বলছি আমার এই এখানে জল ঢুকে গেছে, স্পিকারটা খারাপ হয়ে গেছে, তারপর বলছি যে আমার ব্যাটারিটা ঠিক নেই, তারপরে আমি বলছি ডিসপ্লেটা ঠিক নেই, তাই ওটাকে কিন্তু আমাকে কোথায় যেতে হচ্ছে? রিপেয়ারিং সেন্টারে যেতে হচ্ছে। কার রিপেয়ার সেন্টার? মোবাইল রিপেয়ার সেন্টার। মোবাইল রিস্টোরেশন সেন্টারও নয়, মেনটেনেন্স সেন্টারও নয়। শব্দের মধ্যে না অনেক জাদু আছে, সব বাংলা বলো যে কোনো ভাষাতেই ওই শব্দটাই মেন। আমরা হয়তো সবসময় অনেক কিছু ভেবে বলতে গিয়ে গুছিয়ে বলে উঠতে পারি না, কিন্তু শব্দের ওপরেই কিন্তু আমাদের জোরটা দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা আমরা বুঝতে পারবো, এগোতে পারবো। তাহলে রিপেয়ারটা কি আমরা কাকে বলবো? যে কোনো একটা কিছু একাংশ যদি জীর্ণ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেটাকে মেরামতি করাকে বলবো রিপেয়ার। এবার তাতে একটা ফ্যাক্ট আছে, ধরো কোনো মন্দিরের রিপেয়ার কাজ হচ্ছে, বা আমার বাড়ির হচ্ছে, যারই হোক না কেন, কোনো কনস্ট্রাকশনের, বা কোনো আইকন মানে কোনো মূর্তির যদি হয়, তা রিপেয়ার করতে গেলে কি সমস্যা দেখা দেবে বলো তো? কোনো সমস্যা কি দেখা দেবে? করা তো হয়, মন্দিরের তো এরকম কাজ চলে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন গেছিলাম দেখছিলাম এক জায়গায় রিপেয়ারের কাজ হচ্ছে, ওই ব্লকসগুলো, ইটগুলো কি সুন্দর করে তৈরি হচ্ছে। তা রিপেয়ার তো হয়, তাহলে রিপেয়ার করতে গিয়ে, রিপেয়ার করলামও ধরো, একটু এগিয়ে ভাবো, কি এমন জায়গাটা থাকে বলো? যা বলবে সব হবে। একদম তাই, ঠিক তাই। রিপেয়ার করতে গিয়ে ওই একটা দেওয়াল, ধরো একটা দেওয়াল, মন্দিরের একটা দেওয়াল বা কোন পর্বতগাত্রের একটা দেওয়াল, ইনস্ক্রিপশনের ক্ষেত্রে যে একটা দিক হয়তো ওই ওয়ার্ন আউট হয়ে গেছে, আর একটা দিক হয়তো তুলনামূলক বায়ুর গতিবেগটা, বায়ুর চাপ মানে প্রবাহটা একদিকে বেশি হয়েছে, সেই দিকে ক্ষয়টা হয়েছে, মন্দিরের ক্ষয়টা সেদিকে বেশি হয়েছে, কিন্তু অপর দেওয়ালে হয়তো ক্ষয়টা সেরকমভাবে ক্ষয়কার্য চালায়নি, ওটা এনগ্রসড হয়ে আছে ঠিকঠাক, আর এদিকে অনেকটা ব্লান্ট হয়ে গেছে। এবার বলছে যে আমাদের এদিকটা রিপেয়ার করতে হবে। কেন রিপেয়ার কথাটা বললো? এবং রিপেয়ার করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একদিকেরটা অপেক্ষাকৃত নবীন, আরেক দিকেরটা অপেক্ষাকৃত প্রাচীন। সেক্ষেত্রে যিনি রিপেয়ার করছেন তিনি কি সেই কালারটাকে আবার করে ওই ডিসকালার যেটা আছে সেটার সমতুল করার চেষ্টা করবেন? করবেন না। এটাই হচ্ছে রিপেয়ারের বৈশিষ্ট্য। আমাকে যদি কেউ বলে তোমাকে এটা রিপেয়ার করতে হবে, তাহলে কিন্তু আমি ওই রিপেয়ারটুকুনি করব। সে যদি এসে ব্লেম করে মা কই আগেরটার মতো তো হয়নি, আমি তখন বলবো আপনি তো আমাকে রিপেয়ার করতে বলেছেন। আগেরটার মতন ওই কালারটা এত দিন শ বছর ধরে যেখানে বায়ুপ্রবাহ, সূর্যালোক, সমস্ত কিছুর এফেক্টে যে কালারটা প্রাপ্ত হয়েছে, আমি কিন্তু সেটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করব না। যেটা নবীন সেটাকে অপেক্ষাকৃত নবীনই থাকতে দেব। মানে এটা যেন খুব
পারফেক্টলি সাউন্ড করে যে না এটা রিপেয়ার কাজ হয়েছে, মেনটেনেন্স হয়েছে। রিপেয়ার ইজ দ্য পার্ট অফ মেনটেনেন্স। রিপেয়ার করাটা হচ্ছে পার্ট অফ মেনটেনেন্স, ঠিক আছে? আর মেনটেনেন্সটা কি তাহলে আমার আগে বলে নিই, তোমাদের এই রিস্টোরেশনটা বুঝেছো তো? বলেছি কি? তাহলে রিপেয়ারটা বলেছি। তাহলে রিস্টোরেশন, আমরা রিস্টোরের কথা বলতে গিয়ে কিন্তু রিপেয়ারে আটকালাম, অর্থাৎ ওই যে জিনিসটা ভেঙে গিয়েছিল তার পার্টসগুলোকে এক জায়গায় করে আমি আবার করে ছেলেকে ওই নতুনভাবে ওই পুতুলটা এনে দিলাম, কিন্তু ওই পার্টসগুলো কিন্তু কী ছিল? ওই সেম পার্টসই ছিল। এইটা হচ্ছে রিস্টোর করা, যখন আমি ওই সেম পার্টস দিয়েই আবার পুরনো জিনিসটাকে জোড়া লাগিয়ে বানাচ্ছি। তাতে যদি ওই পার্টসগুলো ফেডেড থাকে, কালার যেরকম আছে সেরকম থাকে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই রিস্টোর হলো তখনই যখন এই পার্টসগুলো জোড়া লাগিয়ে আমি পুনরায় সেটা করে দিলাম। তাহলে বোঝা গেছে তো রিস্টোরেশনের সাথে রিপেয়ারের কি পার্থক্য? এবং রিপেয়ার করা হচ্ছে পার্ট অফ মেনটেনেন্স। মেনটেনেন্স ও বলল এটা হচ্ছে যে মুহূর্তে কোনো জিনিস তৈরি হচ্ছে তার পরবর্তী মুহূর্ত থেকেই কিন্তু এই মেনটেনেন্সের কাজটা শুরু হয়ে যায়। আমাদের দেখবে যে আমরা যখন খুব নতুন রাস্তা হয়েছে, নতুন ব্রিজ হয়েছে, সেতু হয়েছে, সেখানে আমরা কি দেখি? টোল ট্যাক্স নিচ্ছে। মেনটেনেন্স কস্টটাকে কিন্তু এইভাবে আমাদের থেকে তুলে নেয় এবং সেটা মেনটেন হয় বলেই কিন্তু অত সুন্দর সড়ক আমরা পাই। এটাকে বলা হয় হচ্ছে মেনটেনেন্স। মেনটেনেন্স হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা নাকি এই রিপেয়ারটা যেমন মেনটেনেন্সের একটা পার্ট, মেনটেনেন্স কিন্তু তো আমাদের ওই কনজারভেশনের একটা পার্ট। বোঝা গেছে? তার মানে খুব ব্রডার লেভেলে তার পরিধিটা বেশি, সেটা কি? কনজারভেশন, তাই না? আসছি এবার আরেকটা কি শব্দ বলেছিলাম? রিকনস্ট্রাকশন। এবার আমাকে কেউ বলো, রিপেয়ারটা তো খুব বুঝলাম, তো রেস্টোরেশনের সাথে রিকনস্ট্রাকশনের কী তফাৎ? বলেছি কিন্তু এটা রিকনস্ট্রাকশন তো একটু বলেছি আগে, ভেঙে নতুন করে তৈরি করা, খুব সুন্দর। কিন্তু কি বলে রেস্টোরেশনের সাথে কী তফাৎ? একটা ভেঙে যাওয়া আর একটা নিজে ভেঙে তারপরে তৈরি করা হচ্ছে, কিন্তু ওটা আগে পুরানোটা ছিল ভেঙে নতুন করা হচ্ছে, এটা হচ্ছে রিকনস্ট্রাকশন। আর রিস্টোরেশন হচ্ছে এটা পুরো পুরানোটাকে ভেঙে ভাঙা হচ্ছে না, ভাঙা জিনিসটাকে ওটা পুরানো দিয়ে রাখা হচ্ছে। হ্যাঁ, তার মানে একটাতে উপাদানগুলো হচ্ছে সেম থাকছে, আর একটাতে কিন্তু উপাদানের তারতম্য হচ্ছে। এই রিকনস্ট্রাকশন তো কিন্তু একটা ভিভিড প্রসেস, কারণ হচ্ছে এটাতে আমাদের স্টাডি করার, সব কিছুতেই স্টাডি করার প্রয়োজন রিকনস্ট্রাকশনে বেশি হয়। কারণ হচ্ছে আমার প্রথম কথা, মেটেরিয়ালটা যে মেটেরিয়াল দিয়ে সেটা হয়েছে, সেটা যখন আমি রিকনস্ট্রাক্ট করছি তার ইতিহাসটা আমায় ঘাঁটতে হবে। অর্থাৎ আমাকে রিকনস্ট্রাক্ট করার প্রয়োজনটা পড়লো কেন? এটা কি আদতে ওই রকম ডুয়েরেবলই থাকবে, নাকি এটা আরও সাস্টেনেবল করার জন্য আমাকে অন্য মেটেরিয়াল করতে হবে? দ্য স্টাডি অফ দ্যাট অবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য কেস অফ রিকনস্ট্রাকশন, তাই নয় কি? রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাকে কিন্তু ওই আগের বস্তুটা নিয়ে স্টাডি করা জরুরি, তার মেটেরিয়াল, তার ওপরে তোমার ক্লাইমেটের এফেক্ট বা অন্যান্য যে কোনো এজেন্ট থাকতে পারে, বায়োলজিক্যাল, কেমিক্যাল, যে এজেন্টগুলো বললাম, সেই এজেন্টগুলো কীভাবে তার উপর এফেক্ট করছে, সেই পুরো স্টাডিটা কিন্তু রিকনস্ট্রাক্ট করার ক্ষেত্রে থাকা দরকার। এবং সেই স্থানে আমি ওটাকে পুনঃস্থাপন করব কি না সেইটাও বিবেচনা করা দরকার। এতগুলো দিক ভেবে তবেই কিন্তু আমি রিকনস্ট্রাক্ট করতে পারি। এবং রিকনস্ট্রাক্টের সাথে রিস্টোরেশনের যে পার্থক্য, সেটা মেনলি মেটেরিয়ালের পার্থক্য। কারণ রিস্টোরেশনে হচ্ছে ব্যবহারিক উপাদানটা সেম থাকছে, আর রিকনস্ট্রাকশনে কিন্তু উপাদানের তারতম্য হচ্ছে। বোঝা গেছে? তারপরে বলছি হচ্ছে রেট্রোফিটিং। হ্যাঁ, রেট্রোফিটিংয়ের মধ্যে ওই যে ডিজিটাইজেশন কথাটা বললো, বা মাইক্রোফিল্মিং আমরা যেটা করে থাকি, অর্থাৎ
প্রযুক্তিগত কোনো উন্নততর যেটাই কোনো কিছু আপডেট হয় সেই প্রযুক্তিটাকে ইউজ করে আমি যখন কোনো জিনিসকে রক্ষা করছি সেটাকে বলা হয় হচ্ছে রেট্রোফিট করা। ঠিক আছে, তার মধ্যে অবশ্যই ডিজিটাইজেশন পড়ছে। ঠিক আছে, তো তাহলে একটা জিনিস কি বুঝলাম, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের মেনটেনেন্সের একটা জায়গায় পড়ে এবং মেনটেনেন্স দরকার হচ্ছে আমাদের কনজারভেশনের জন্যে। তাহলে কনজারভেশনের পরিধিটা অনেকটা বড়। যেখানে এইখানে পার্থক্য কনজারভেশন কথাটার সাথে, সেটা হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার। ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা কনজারভেশন কথাটা পাই, এখন সেটাতে আমরা কথা এটাও পাই যে প্রিভেন্টিভ কনজারভেশন, কিউরেটিভ কনজারভেশন, সে প্রসঙ্গে আসছি। তো কনজারভেশন সামগ্রিক ব্যাপার কোন অর্থে, যে সমস্ত কিছু খেয়াল রাখতে হবে, সেটার উপাদান, সেটার মধ্যে ধর্মীয় ভাবাবেগ যদি জড়িয়ে থাকে, তার সামাজিক মূল্য, ঐতিহাসিক মূল্য, তার শৈলী এবং তার মধ্যে যে অ্যাস্থেটিসিটি লুকিয়ে থাকে সেটা যেন কোনো রকমভাবে হানি না হয়। সেই সমস্ত সামগ্রিক ব্যাপার, সমস্ত দিকটাকে লক্ষ্য রেখে কিন্তু কনজারভেশন হচ্ছে। বোঝা গেছে? আর প্রিজার্ভেশন কি? প্রিজার্ভ করছি, কোনো কিছুকে প্রিজার্ভ করছি। ধরো ম্যানাস্ক্রিপ্টের আমি যে কোনো একটা অবস্থায় পেলাম, সেই ম্যানাস্ক্রিপ্টটা আমি কি আবার তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারো? যত পোকায় কেটে দিয়েছে, ওয়ার্মিটেন কোনো ম্যানাস্ক্রিপ্ট পেলাম, তাকে কি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো? কোনো দিনই পারবো না। তার মানে ম্যানাস্ক্রিপ্টটা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অবস্থায় আছে, সেইটাকে ইনট্যাক্ট রেখে আর যাতে ক্ষতি না হয় সেইটার খেয়াল রাখার ব্যবস্থা করা হচ্ছে প্রিজার্ভেশন। বোঝা গেছে? তার মানে আমি যতগুলো টার্ম পেলাম, কনজারভেশন, প্রিজার্ভেশন, মেনটেনেন্স, রিস্টোরেশন, রিপেয়ার, রিকনস্ট্রাকশন, রেট্রোফিটিং, তার মানে দে আর দ্য অবজেক্টিভস অফ কনজারভেশন। আমাদের এটা মাথায় সবসময় রাখতে হবে। Preservation is the objective of conservation, one of the processes during conservation. আমার যদি সেটার ক্ষেত্রে প্রিজার্ভ করার দরকার পড়ে, আমি প্রিজার্ভই করব। আমার যদি কোনো একটা কিছুর ক্ষেত্রে সেটাকে সব কিছুই রিকোয়ার্ড মেনটেনেন্স, সেটাকে মেনটেনেন্স করার দরকার পড়ে এবং সেটা করা উচিত। সময় সময় পর্যালোচনা করা, পুঁথিটা ঠিক আছে কিনা, তার র্যাপারটাকে বদলানো, ঠিকঠাক সময় ব্রাশিং করা, অয়েলিং করা, পাম লিভের ক্ষেত্রে যেটা দেখতে পাই। তা এইগুলো কিন্তু যেটা প্রয়োজন, তার মেন অবজেক্টিভ অফ কনজারভেশন ইজ প্রিজার্ভেশন। বোঝা গেছে তো তফাৎটা? কোথাও কোনো রকম মনে হচ্ছে, কোনো প্রশ্ন জাগছে টার্মগুলো নিয়ে, যে কেন উদ্ধারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এটাকে কিছু আলাদা বলে মনে হলো? হ্যাঁ, যখন আজকাল তো আমরা কপি বানাচ্ছি না, কম্পিউটারে বসে বসে টাইপ করছি, তাতে তো আমার টেক্সটটা রক্ষিত হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, আমরা যে বলে না আমি ম্যানাস্ক্রিপ্ট রিকনস্ট্রাক্ট করছি, ম্যানাস্ক্রিপ্টের কি রিকনস্ট্রাকশন সম্ভব? কার রিকনস্ট্রাক্ট করি আমরা? টেক্সটটা রিকনস্ট্রাকশন করি, টেক্সট রিকনস্ট্রাকশন করছি, ম্যানাস্ক্রিপ্ট রিকনস্ট্রাকশন কিন্তু করছি না, তো কপি করছি। তো যেগুলো কপি হচ্ছে বা ডিজিটাইজেশনের যেটা রক্ষা করছে, সেটা হচ্ছে আমাকে ওটাকে রক্ষার জন্য আমি যে প্রযুক্তিটাকে কাজে লাগাচ্ছি, এই প্রযুক্তি কাজে লাগিয়ে কনজার্ভ করাকে বলা হচ্ছে রেট্রোফিটিং। এরপরে যেটা কনজারভেশনের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কিউরেটিভ কনজারভেশন আর প্রিভেন্টিভ কনজারভেশন। এই দুটো টার্ম আমরা পাচ্ছি। এখন কেউ বলতে পারবে যে কিউরেটিভ কনজারভেশন আর প্রিভেন্টিভ কনজারভেশনের মধ্যে কি তফাৎ? কিউরেটিভ, কিওর করা, শব্দতে জোর দাও, আর প্রিভেন্ট করা, আর নিজেকে দিয়ে ভাবো, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে কিওর করা, আর ক্ষতিগ্রস্ত হওয়ার আগে প্রিভেন্ট করা, মানে কিছুটা। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আমার জ্বর সর্দি কাশি হয়েছে,
হওয়ার আগেই মা বলছে শীত এসছে রে, উত্তরের জানলাটা বন্ধ কর, গলায় মাফলার ছাড়া বেরোবি না, এইখানে কানটা ঢেকে বেরোবি, তুই স্টাইল মারিস, জানলা বন্ধ করে যাবি ট্রেনের মধ্যে। এটা হচ্ছে কি প্রিভেন্টিভ। এবার আমার ঠান্ডা লেগে গেছে, কথাটা শুনিনি। তারপরে আমাকে ডাক্তারের কাছে গেলাম, কেন, কিসের জন্য, কিওর হওয়ার জন্যে, তাই না? একদম সোজা দিক। তাহলে এই প্রিভেন্ট করা আর প্রিভেন্টিভ কনজারভেশন আর কিউরেটিভ কনজারভেশনের মধ্যে হচ্ছে খুবই বেসিক পার্থক্য। তা যখন কনজারভেশনের কাজ হচ্ছে প্রিভেন্টিভের ক্ষেত্রে, তার মানে আমি কাকে কন্ট্রোল করার চেষ্টা করছি? এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোকে। জানলাটা তুলে দিচ্ছি, গলায় মাফলারটা পেঁচাচ্ছি, তার মানে এগুলোকে কি করছি? আমি এক্সটার্নাল ফ্যাক্টরসকে কন্ট্রোল করার চেষ্টা করছি। মানে কোনো কিছুকে কন্ট্রোল করে আমি যদি সেই ম্যানুস্ক্রিপ্টের স্থায়িত্বটাকে দীর্ঘায়িত করি, যত্ন করি, তার মানে এটা যে পার্ট অফ মেনটেন্যান্স, বোঝা যাচ্ছে তো? তাহলে সেটা হচ্ছে প্রিভেন্টিভ কনজারভেশন। এবং তার কারণে কিছু কনজারভেশন মেথডোলজিস আছে যেগুলো ফলো করতে হয়। অর্থাৎ আমি কোথায় জিনিসটা রাখছি, স্টোরেজটা কেমন হবে, সেখানে যদি খুব একদম স্যাঁতস্যাঁতে খুব জায়গা, আলো বাতাস কিচ্ছু ঢুকছে না, সেরকমটাও কিন্তু হওয়া উচিত নয়। তারপরে গুড হাউসকিপিং রাখতে হবে এবং হ্যান্ডলিং করতে হবে, মানে ঠিকঠাকভাবে তার রক্ষণাবেক্ষণ করতে হবে এবং মেনটেনেন্স, অর্থাৎ সময়ে সময়ে সেটাকে খুলে দেখতে হবে, তাকে যত্ন করতে হবে, তার র্যাপিংটা পাল্টাতে হবে। এগুলো যদিও কিউরেশনের মধ্যে পড়ে যায়, আমি সে কথায় পরে আসছি। তার মানে কি, কোনো কিছুকে হ্যান্ডেল করা, তাতে হয়েছে কিনা আমাকে দেখতে হবে যে ওটা ঠিক অবস্থায় আছে কিনা। আর একটা আমরা সবাই জানি পেস্ট কন্ট্রোল, পেস্টিসাইড ইউজ করে সেই জায়গাটাকে ঠিক রাখা, এইগুলো কিন্তু আমার পড়ছে প্রিভেন্টিভ কনজারভেশনের ওপরে। অর্থাৎ অনেক কারণেই কিন্তু আমাদের এই জায়গাটা হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা হচ্ছে পুয়ার টেম্পারেচার, হিউমিডিটি, ময়েশ্চার ধরে যাওয়া, মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। তারপর ওয়ার্ম ইটেন কন্ডিশনে থাকা, হ্যাঁ। তারপর ইঙ্কের কেমিক্যালে যদি অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায় কোনো কিছুর সাথে, আমি দেখবে যখন কাজ করি তখন হাতে গ্লাভস পরে আমাদের কাজ করতে হয়, সেটাই নিয়ম। তাহলে ওই ময়েশ্চারটা যাতে না ধরে যায় এবং কেমিক্যাল রিয়াকশানসগুলো যাতে না হয়, সেইগুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমরা দেখবে বলবি অ্যাসিড ফ্রি পেপার ব্যবহার করি, যে পেপারে যদি অ্যাসিড কম্পোনেন্ট বা কালির অ্যাসিড কম্পোনেন্ট যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে কিন্তু সেটা ম্যানুস্ক্রিপ্টকে ক্ষতি করতে পারে। ঠিক আছে তো? আর একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্সের মধ্যে কিছু মেজার্স আছে যেগুলো আমরা করতে পারি। তাহলে এগুলোকে কন্ট্রোলে রাখার জন্য কি করতে পারি? আমরা ডিহিউমিডিফায়ার লাগাতে পারি, লাগাই, এখন তো পাওয়া যায়, ওগুলো লাগানো যায়। তারপর আলো, বাতাস, জল, আগুন, তাপ, এইগুলো থেকে রিপোজিটরিটাকে এমন কন্ডিশনে রাখা যেটা কেন ম্যানুস্ক্রিপ্টটা রাখার জন্য যথোচিত হয়। ঠিক আছে? আর কি, যেমন কোনো জায়গায় ময়েশ্চার পড়ছে, ডাস্ট পড়ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে নজর রাখতে হবে। আর কোথাও আচ্ছা এইগুলো পরে বলছি, তার আগে আমি কিউরেটিভটা বলে নিই। এটা তো হচ্ছে প্রিভেন্টিভ। আর কিউরেটিভ তাহলে কোনটা হবে? ওই যে বললাম ওষুধ দিয়ে আমি নিজেকে সুস্থ করছি, তার মানে কি ম্যানুস্ক্রিপ্টের যাতে আরও বেশি দিন স্থায়িত্ব লাভ করে, সেক্ষেত্রে তার কারণে আমি তার উপর তাকে ক্লিনিং করছি, মানে ডিরেক্ট এফেক্ট অন দ্য অবজেক্ট, ক্লিন করছি, ব্রাশিং করছি, তাকে রির্যাপিং করছি, আস্তে আস্তে স্পঞ্জিং করছি, সমস্ত কিছু। আবার আমি ওখানে ধরো সেলোটেপ লাগাতে পারবো না, সেলোটেপ একদমই লাগানো যায় না, বা কোনো পিন লাগানো যায় না, হ্যাঁ। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেইগুলোকে মেনে চলছি, এলইডি লাইটের তলায় রেখে জিনিসটাকে দেখছি, ওই টেম্পারেচারটাকে কন্ট্রোল করছি। সেই সমস্ত কিছু কিন্তু যেটা ডিরেক্টলি এফেক্ট করে আমাদের ম্যানুস্ক্রিপ্টের ওপরে টাচ করছি, সেটাকে বলা হচ্ছে কিওর করছি এবং কিউরেটিভ কনজারভেশনের মধ্যে পড়ে। যেমন ডিঅ্যাসিডিফিকেশন, বাইন্ডিং, ফাইলিং, ল্যামিনেটিং, হ্যাঁ, ডিসইনফেক্ট করা, এই সমস্ত কিছুই আমাদের পড়ে হচ্ছে কিউরেটিভ কনজারভেশনের ওপরে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে হেরিটেজ, আমি তো এখন জীর্ণোদ্ধার বলতে তো এই
হেরিটেজগুলোকে রক্ষা করার কথাই বললাম, এবং টার্মটা কেন এরকম সে কথাই বললাম। আমাদের হেরিটেজ দু রকমের হয়, ট্যাঞ্জেবল হেরিটেজ আর ইনট্যাঞ্জেবল হেরিটেজ, না? তা আমি তো সব এই ট্যাঞ্জেবল হেরিটেজের দিকে ফোকাসটা দিলাম, মানে যেটা স্পর্শনযোগ্য, প্রত্যক্ষযোগ্য, তাকে ধরতে পারছি, ছুঁতে পারছি, যেমন বিল্ডিং, তারপরে মূর্তি, এগুলো সমস্তই কিছু হচ্ছে পুঁথি, যেটা যত্ন করতে পারছি ডিরেক্টলি, এটা হচ্ছে ট্যাঞ্জেবল হেরিটেজ। ইনট্যাঞ্জেবল হেরিটেজ কোনগুলো জানো? খুব সুন্দর, কি বলো তো? যেমনই আছে তেমনই, না? মায়ের হাতের রান্না, ঠাকুমার হাতের রান্না, তার দক্ষতা, তার সেলাইয়ের দক্ষতা, যেটা আমাদের ক্ষেত্রে পাস অন হয়। আমরা যখন শুনে শুনে কিছু মনে রাখছি, রক্ষা করার চেষ্টা করছি, তারপরে তো ডকুমেন্টেশন হয়েছে শিলাগাত্রে, পুঁথিতে, সমস্ত জায়গায়, কিন্তু দ্য সোর্স হচ্ছে আমাদের ওই শোনা, এটা হচ্ছে গান, এগুলো কিন্তু আমাদের ইনট্যাঞ্জেবল হেরিটেজ। ট্যাঞ্জেবল হচ্ছে যেটা নাকি মূর্তি, মন্দির, সেতু, বিল্ডিং, ম্যানাস্ক্রিপ্ট রক্ষা করতে পারছি, তুমি দেখতে পাচ্ছ, স্পর্শ করতে পারছো, এগুলো হচ্ছে ট্যাঞ্জেবল হেরিটেজ। এই এতক্ষণ ধরে এত পদ্ধতি, এত কিছু বললাম, সমাদর করার কথা বললাম, ব্রাত্য হয়ে রইল ইনট্যাঞ্জেবলরা। তাই মানে আমাদের ট্যাঞ্জেবল হেরিটেজ অবশ্যই আমাদের একটা সংস্কৃতির ধারক এবং বাহক। সেটাকে নিয়ে না চলতে পারলে, অতীতকে নিয়ে না চলতে পারলে, অতীত কেন আমাদের প্রয়োজন? বলতে ইতিহাস পড়ে কী করবো? আরে না, ইতিহাস তো আমাদের সমৃদ্ধ করে, একটা অভিজ্ঞতা লব্ধ ফল। আরে এটাতে এটাই করতে হবে, এটাতে করলে না তুই ওই রাস্তায় গেলে বিপদ, এটা তো অভিজ্ঞতা থেকেই জন্মায়। তাহলে সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে গেলে হেরিটেজকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এটা ওয়ান অফ দ্য মার্ভেলাস পয়েন্ট আমাদের, কি যে আমাদের ভারতের সংস্কৃতি এত রেলিস্ট হয়, এত পূজিত হয়, সবার কাছে এতটা সম্মান পায়, তা সেটাকে রক্ষা করার দায় আমার। এবং ট্যাঞ্জেবল হেরিটেজকে নিয়েই এই জীর্ণোদ্ধারের কথা। আর ইনট্যাঞ্জেবল হেরিটেজ লাইক আমাদের মেমোরিজ এবং ঠাকুমার হাতের রান্না, ওই রান্নাটা আর ওই স্বাদটা আর পাবো না, আমি সেটাকে জেনে রাখলাম। কারোর কোনো গান, যে কোনো গান হতে পারে, কোনো কিছু, কি বলবো, কোনো নিয়ম থাকতে পারে যেটা বংশ পরম্পরায় চলে আসছে, সেই সমস্ত কিছু কিন্তু ইনট্যাঞ্জেবলের হেরিটেজ, এবং আমরা সেগুলো নোয়িংলি এবং আননোয়িংলি কিন্তু রক্ষা করে চলেছি, লালন পালন করে চলেছি। সেটার কোনো প্রেসক্রাইবড আমি কিছু বলতে পারবো না, সেটাও হেরিটেজ, সেটাও কিন্তু হেরিটেজ। ওই নস্টালজিয়ায় যাওয়াটাও রক্ষা করি না, নিজেদের মতন করে কিছু জিনিসকে রক্ষা করি, সেগুলো স্কিল, দক্ষতা, যেগুলোকে আমি ছুঁতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, সেগুলোও হেরিটেজ। তাহলে ট্যাঞ্জেবল হেরিটেজের পাশাপাশি কিন্তু ইনট্যাঞ্জেবল হেরিটেজকে রক্ষা করা আমাদের দায়। ঠিক আছে, এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি।